হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স। আমরা যদি সংখ্যা বিষয়ক কোনো তথ্য সংগ্রহ করি এবং তাদের মানগুলিকে যদি লক্ষ্য করি, তাহলে আমরা একটা ইন্টারেস্টিং বিষয় দেখব। সেটা হলো যে ওই মানগুলি সবগুলি সমান নয় এবং তাদেরকে যদি আমরা অ্যাসেন্ডিং অর্ডারে অর্থাৎ মানগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজায়, তাহলে দেখা যাবে যে অন্য মানগুলো বা ভ্যালুগুলো কোন একটা পার্টিকুলার বা নির্দিষ্ট মানকে ঘিরে আছে। এই কেন্দ্রীয় মানটি বাকি মানগুলোর প্রতিনিধি। রাশিতত্ত্বের এই যে প্রবণতা, এটাকেই আমরা কেন্দ্রীয় প্রবণতা বলি, অর্থাৎ সেন্ট্রাল টেন্ডেন্সি। যে কেন্দ্রীয় মানের চারদিকে কোন একটা চলরাশির এই মানগুলো বিস্তৃত থাকে, অর্থাৎ ভ্যালুজ অফ আ ভেরিয়েবল বিস্তৃত থাকছে, তাদের সংখ্যাগত পরিমাপকেই কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক বা মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বলে। এখন প্রশ্ন হলো যে এই যে কেন্দ্রীয় প্রবণতা, এই কেন্দ্রীয় প্রবণতার পরিমাপকের উদ্দেশ্য কি? কেন কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করা হয়? মূলত দুটো উদ্দেশ্যে আমরা কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করি। একটা হলো যে ভ্যালুগুলো আমরা পাই, সেই মানগুলোর সাহায্যে ভেরিয়েবলটার সমস্ত মানের একটা কেন্দ্রীয় মানের দ্বারা সমস্ত মানগুলোর একটা সামগ্রিক ধারণা পেতে পারি বা পাই। আর দ্বিতীয়ত, মানগুলোর সাহায্যে আমরা যে কেন্দ্রীয় মান, সেই কেন্দ্রীয় মানের সাহায্যে একাধিক দলের কোন একটা বিষয়ে একাধিক দলের মধ্যে আমরা তুলনা করতে পারি, অর্থাৎ কম্পেয়ার করা আর সামগ্রিক চিত্র বা ধারণা লাভ করা। মূলত এই দুটো উদ্দেশ্যেই কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করা হয়। এখন প্রশ্ন হচ্ছে যে এই কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ করা যাবে কিভাবে, অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক গুলো কি কি? মূলত কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি বা কেন্দ্রীয় প্রবণতার পরিমাপক হচ্ছে তিনটে। একটা গড় বা মিন, একটা মধ্যমা বা সংখ্যাগুরু মান, আর একটা হচ্ছে ভূমিষ্ঠক। মধ্যমা বা মিডিয়ান, আর সংখ্যাগুরু মান বা ভূমিষ্ঠক বা মোড। তাহলে মিন, মিডিয়ান আর মোড মূলত এই তিনটে প্রধান পরিমাপক কেন্দ্রীয় প্রবণতার। মিন আবার অর্থাৎ গড় আবার তিন ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে গাণিতিক গড়, যেটাকে আমরা অ্যারিথমেটিক মিন বা যৌগিক গড় বলি। দ্বিতীয়ত হচ্ছে গুণোত্তর গড় বা জিওমেট্রিক মিন, জিএম দ্বারা প্রকাশ করা হয়। আর একটা হচ্ছে বিবর্ত যৌগিক গড় বা হারমোনিক মিন। এই গড় সম্পর্কে আমরা আজকে গাণিতিক গড় সম্পর্কেই আজকে আমরা আলোচনা করব। এই গাণিতিক গড় মূলত দু ধরনের হয়। একটা হচ্ছে সরল গাণিতিক গড় বা সিম্পল অ্যারিথমেটিক মিন, আর একটা ওয়েটেড বা ভারযুক্ত অ্যারিথমেটিক মিন। আমরা পর্যায়ক্রমে আজকে এই দুটো বিষয় আলোচনা করব, যে কিভাবে গাণিতিক গড় নির্ণয় করা হয় বা গাণিতিক গড় নির্ণয়ের সূত্র উদাহরণ সহ আমরা। যদি কোন চলরাশি এক্স এর n সংখ্যক মান x1, x2, x3 এইভাবে n সংখ্যক মান xn পর্যন্ত হয়, তাহলে এদের গাণিতিক গড়কে আমরা অ্যারিথমেটিক মিনকে x বার দিয়ে নির্দেশ করি। গাণিতিক গড় হবে এই যে চলরাশির মানগুলোর সমষ্টি, অর্থাৎ x1 প্লাস x2 প্লাস x3 এইভাবে একদম n সংখ্যক পর্যন্ত বাই কতগুলো আছে। যেহেতু চলরাশিটার মান হচ্ছে n সংখ্যক, তাহলে আমরা n দিয়ে ভাগ করব, অর্থাৎ চলরাশির মানগুলির যোগফলকে চলরাশির মানগুলোর মোট সংখ্যা দিয়ে ভাগ করলেই আমরা গাণিতিক গড় পাই। এটা হচ্ছে সরল গাণিতিক গড় বা সিম্পল অ্যারিথমেটিক মিন। এখন এইটাকে আমরা সিগমা দিয়ে বোঝাতে পারি। সিগমা কি নির্দেশ করে?
সিগমা নির্দেশ করে যে চলের মানগুলির যোগফল, অর্থাৎ এখানে সামেশন এক্স মানে বোঝাচ্ছে এক্স এর যে মানগুলি এক্স আই, আই এর মান 1 থেকে n পর্যন্ত চলের মানগুলো, এটা n হবে দেখে বাই n। আমরা এইভাবে গাণিতিক গড়ের সূত্রটাকে প্রকাশ করতে পারি, যেখানে সিগমাটা নির্দেশ করছে সমষ্টি, গ্রিক যে চিহ্ন সিগমা এটা চলরাশির মানগুলোর সমষ্টিকে বোঝায়। এইটা হচ্ছে সরল গাণিতিক গড়ের সূত্র। এখন একটা উদাহরণ দিয়ে বিষয়টাকে ব্যাখ্যা করি। ধরো তোমাদের 5 জন ছাত্রের ওজন দেওয়া আছে 50 কেজি, 40 কেজি, 30 কেজি, 60 কেজি, 40 কেজি। তাহলে এই 5 জন ছাত্রের ওজনের গড় অর্থাৎ গাণিতিক গড় কত হবে? গাণিতিক গড় হবে এক্স বার, এই মানগুলোকে যোগ করতে হবে, অর্থাৎ 50, 40, 30, 60, 40 বাই n। n মানে কত? এক্ষেত্রে 5 জন ছাত্র, তাহলে n ইকুয়ালস টু 5। তাহলে যোগফল গুলো বের করলে 50, 40, 90, 120 আর 100, 220 বাই 5, তার মানে 4 5 20, 2 4 5 20, 44। তাহলে সরল গাণিতিক গড় বেরোলো 44। তাহলে এইভাবে আমরা সরল গাণিতিক গড় বের করতে পারি। অনেক সময় দেখা যায় যে কোনো চলরাশির কোনো একটা মান অনেকবার ঘটেছে, একই মান অনেকবার ঘটেছে। চলরাশির কোনো মান যতবার ঘটে তাকে আমরা ওই মানটার পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি বলি। যদি দেখা যায় কোনো চলরাশি এক্স এর x1 এই মানটা x1 করে f1 বার ঘটেছে, বা x2 মানটা x2 এটা ঘটেছে f2 বার, বা x3 মানটাও ঘটেছে f3 বার। তাহলে এই যে কোন চলের একটা পার্টিকুলার মান কতবার ঘটেছে এইটাকেই আমরা বলি এই মানটার পরিসংখ্যা বা ফ্রিকোয়েন্সি। তাহলে যখন এরকম ফ্রিকোয়েন্সি দেয়া থাকবে, আমরা কোনো টেবিল বা তালিকা যদি তৈরি করি যেখানে চলরাশির মানগুলো এবং তার ফ্রিকোয়েন্সি বা পরিসংখ্যাগুলো দেয়া থাকবে, যেমন আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, 10, 15, 20 এই তিনটে মানের পরিসংখ্যা 5, 4, 3, অর্থাৎ 10 এই মানটা 5 বার ঘটেছে, 15 মানটা 4 বার ঘটেছে, বা 20 মানটা 3 বার ঘটেছে। এই 5, 4, 3 হচ্ছে যথাক্রমে 10, 15, 20 এর পরিসংখ্যা। তাহলে এরকম যদি একটা তালিকা দেয় তখন আমরা এই তালিকাটাকে বলি পরিসংখ্যা বিভাজন তালিকা। এই পরিসংখ্যা বিভাজন তালিকা কিন্তু আবার দু রকমের হয়। একটা সরল পরিসংখ্যা বিভাজন তালিকা, যেমন আমি এখানে যেটা তালিকাটা তৈরি করেছি এটা কিন্তু সরল পরিসংখ্যা বিভাজন তালিকা। আবার আমাকে এরকমও দিতে পারে যে 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 25 এবং তাদের পরিসংখ্যা 5, 4, 3 এরকম যদি দেয় তখন এটাকে আমরা বলছি শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন তালিকা। তাহলে পরিসংখ্যা বিভাজন তালিকা সরলও হতে পারে আবার শ্রেণীবদ্ধ হতে পারে। তাহলে এই দুই ক্ষেত্রে সরলই হোক আর শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজনই হোক, সেক্ষেত্রে গড় কিভাবে নির্ণয় করা যাবে? সেক্ষেত্রে গড় নির্ণয় করতে গেলে আমরা এই যে সূত্রটা একটু দেখে নিই। তাহলে আমরা চলরাশির মানগুলোর সমষ্টি কি? x1 করে f1 বার ঘটেছে, তাহলে এদের যোগফল কত হবে? f1 x1। ঠিক একই রকম x2 মান f2 বার ঘটেছে, তাহলে এর যোগফল হবে f2 x2। x3 মানটা ঘটেছে f3 বার, তার মানে এর যোগফল হবে f3 x3। তাহলে এইভাবে যদি xn মানটাও fn বার ঘটে তাহলে তার যোগফল হবে fn xn। তাহলে মানগুলোর সমষ্টি কত আসছে? আমরা গড় নির্ণয়ের সূত্র জানি যে চলের মানগুলোর সমষ্টি হচ্ছে এইগুলো যোগ করলেই পাবো, অর্থাৎ f1 x1 প্লাস f2 x2 প্লাস f3 x3, এইভাবে fn xn। আর নিচে চলরাশির মানগুলোর মোট সংখ্যা, মানগুলো কটা আছে? x1 আছে f1
সংখ্যক, x2 আছে f2 সংখ্যক, x3 আছে f3 সংখ্যক, এইভাবে xn আছে fn সংখ্যক। তাহলে মানগুলোর সংখ্যা কত? f1 বার প্লাস f2 সংখ্যক, f3 এইভাবে fn। অর্থাৎ আমরা যদি সিগমা দিয়ে লিখি তাহলে সিগমা fi xi, i এর মান 1 to n ভ্যারি করছে, ইকুয়ালস বাই এই f এর যোগফল। f এর যোগফলকে আমরা ক্যাপিটাল N দেব। তার মানে ক্যাপিটাল N সমান আমরা বলছি সামেশন i ইকুয়ালস টু 1 to n fi। অর্থাৎ এই যে nটা পরিসংখ্যার সমষ্টিকে নির্দেশ করছে। তাহলে এই সূত্রটা প্রয়োগ করে আমরা ভারযুক্ত অর্থাৎ সরল বা শ্রেণীবদ্ধ যে ধরনের পরিসংখ্যা বিভাজন তালিকায় দিক না কেন, সেখান থেকে আমরা এই সূত্র বা ফর্মুলা প্রয়োগ করে আমরা গড়টা নির্ণয় করতে পারবো, গাণিতিক গড় নির্ণয় করতে সক্ষম হব। এবার আমি একটা উদাহরণ দিয়ে বিষয়টাকে ধরি। কোনো একজন স্টুডেন্ট বিভিন্ন সাবজেক্টে যে নাম্বারগুলো পেয়েছে সেগুলো হচ্ছে যথাক্রমে 70, 65, 58, 63 এবং তার পরিসংখ্যা কোন ক্লাসে 70 নাম্বার পেয়েছে এরকম স্টুডেন্ট হচ্ছে 1, 65 নাম্বার পেয়েছে এরকম স্টুডেন্ট হচ্ছে 2 জন, 58 পেয়েছে এরকম স্টুডেন্ট 3 জন, আর 63 পেয়েছে এরকম স্টুডেন্ট 4 জন ধরলাম। তাহলে এটা একটা পরিসংখ্যা বিভাজন, সরল পরিসংখ্যা বিভাজন তালিকা। তাহলে এক্ষেত্রে গড় নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে? গড় নির্ণয় করতে হলে প্রথমে আমরা x এর মানগুলো অর্থাৎ 70, 65, 58, 63 নাম্বারগুলো লিখে নিলাম বা x এর। এবার তাদের পরিসংখ্যা 1, 2, 3, 4 লিখলাম। আমরা এবার fx বের করব। fx টা কি করে বের করব? f আর x এর গুণফল, অর্থাৎ প্রতিটা চলরাশির প্রতিটা মানের সাথে তার সংশ্লিষ্ট পরিসংখ্যা গুণ করে। যেমন 70 আর 1 গুণ করলে 70, 65 আর 2 গুণ করলে 130, 58 আর 3 গুণ করলে 174, হ্যাঁ, আর 63 কে 4 দিয়ে গুণ করলে 252। এবার আমরা fx এর যোগটা দেখব। এটা হচ্ছে 2, 4 আর 2 6, 626, আর f এর যোগটা 4, 3, 7, 9, 10। তাহলে আমাদের ক্যালকুলেশনে পেলাম সামেশন fx হচ্ছে 626 আর n মানে সামেশন f হচ্ছে 10। তাহলে অতএব গড় কত হবে? গড় হবে সামেশন fx বাই n, আমরা ফর্মুলা জানি। তাহলে সামেশন fx এসছে 626 বাই n মানে 10, তার মানে 62.7 হচ্ছে আমাদের অ্যারিথমেটিক মিন বা গাণিতিক গড়। তাহলে এইভাবে আমরা সরল পরিসংখ্যা বিভাজনের ক্ষেত্রে গাণিতিক গড় অনায়াসেই বের করে ফেলতে পারবো। যদি শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজন দেয়া থাকে তাহলে কিভাবে বের করতে পারি সেটা এবার শ্রেণীবদ্ধ পরিসংখ্যা বিভাজনের একটা উদাহরণ আমি নিয়েছি, যে শ্রেণীটা 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50 এইভাবে, এবং তাদের প্রত্যেকের পরিসংখ্যাটা দেওয়া আছে। এক্ষেত্রে আমরা গড় নির্ণয় করতে গেলে আমাদের প্রথম হচ্ছে আমি শ্রেণীগুলোকে আগে লিখব। 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70 এবং তাদের পরিসংখ্যাগুলো 10, 8, 6, 4, 2। এইবার আমরা যেটা বের করতে হবে মিড ভ্যালু বা মধ্যমান, যেটাকে স্মল এক্স দিয়ে নির্দেশ করছি। তাহলে এই স্টেপটা নতুন। কিভাবে মধ্যমান বের করব? প্রতিটা শ্রেণীর নিম্ন সীমা এবং ঊর্ধ্ব সীমাকে যোগ করে 2 দিয়ে ভাগ করব, অর্থাৎ সরল গাণিতিক গড়। 20 যোগ 30 50 বাই 2 মানে 25, 40 আর 30 70 বাই 2 মানে 35, 40 আর 50 90 বাই 2 মানে 45, 55, 65। তাহলে আমরা মধ্যমান পেয়ে গেলাম। ব্যাস, আমাদের এইটাকে এবার এক্স আর এটা এফ
আমরা বের করব এফ ইন্টু এক্স, অর্থাৎ প্রত্যেকটা পরিসংখ্যা এবং চলরাশির মান এবং সংশ্লিষ্ট পরিসংখ্যার গুণফল বের করব। 25 গুণ 10 250, 8 গুণ 35 280, 6 গুণ 45 270, 4 গুণ 55 220, 2 গুণ 65 130। এই এফএক্সটা আমরা যোগ করব। এফএক্স এর যোগফল কত আসছে? 1150, 1150। এফ এর যোগ 10 8 24 8 30, এফ এর যোগফল আসছে 30। তাহলে আমাদের এফএক্স সামেশন এফএক্স এলো 1150, এফ এর যোগফল অর্থাৎ ক্যাপিটাল এন এলো 30। তাহলে অতএব গাণিতিক গড় সমান ফর্মুলা সামেশন এফএক্স বাই এন, এফএক্স মানে হচ্ছে 1150 বাই এন মানে হচ্ছে 30। তার মানে এটা ভাগ করলে 3 থেকে 9 2 3 24 1 0, তার মানে 3 অ্যাপ্রক্সিমেট। এইটাই প্রায় এইটাই হলো আমাদের নির্ণয় গাণিতিক গড়। তাহলে এইভাবে আমরা সরল এবং ভারযুক্ত সব ধরনের গাণিতিক গড় বের করতে পারি। আশা করি গাণিতিক গড় কি, কেন্দ্রীয় প্রবণতা পরিমাপকগুলো কি কি, এবং গাণিতিক গড় সরল এবং ভারযুক্ত দু ধরনের গাণিতিক গড় কিভাবে বের করতে হয় সেই পদ্ধতিগুলো সম্পর্কে তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।